আমি হাঁটছি, আমি হাঁটছি, সেই কোন যুগ ধরে হাঁটছি। কখনো সময়ের হাত ধরে, কখনো পেটের দায়ে, কখনো স্বপ্ন দেখব বলে হাঁটছি। আমি হাঁটছি, আমি হাঁটছি, আমি হাঁটছি, হিমালয়ের দিকে তাকিয়ে হাঁটছি, মরুভূমির দিকে তাকিয়ে হাঁটছি, তপ্ত বালুরাশির ওপর জ্বলে গিয়ে হাঁটছি, বরফের দেবে গিয়ে হাঁটছি, বাচ্চার মুখের দিকে তাকিয়ে হাঁটছি, মায়ের মুখের দিকে তাকিয়ে হাঁটছি। আমি হেঁটেই চলেছি। আমার কোনো নাম নেই, আমার কোনো দিনই কোনো নাম ছিল না। তখনও আমি যাযাবর ছিলাম, আজ আমি দিহারি মজদুর। আমার কোনো রাজ্য নেই, আমার কোনো দেশ নেই। যেখানে খোলা আকাশ, যেখানে মাটি দেয় তার কোল, সেখানেই আমার ঘুম, সেখানেই আমি নিশ্চিন্ত। আমার এখনো কোনো ঘর নেই, আমি উদ্বাস্তু। আমরা সকলে একসাথে থাকি, কখনো সবাই চলে যাবে, আবার পথ চলা শুরু। আমরা এই শহরের সভ্যতা করি, তাও আমাদের কোনো ইতিহাস নেই, নেমপ্লেটস নেই, আমাদের কোনো ভবিষ্যতের কল্পনা নেই। আমাদের রাজা নেই, কথা আছে, আমাদের নেতা নেই, হাবভাব আছে। যে খাওয়ায় সেই আমাদের মাই বাপ, সেই করে দেয় বন্ধ কারখানা। আমাদের কথা ভাবে না, শুধু প্রতিশ্রুতি ভেসে আসে বোবা কালো বাক্স থেকে। আমাদের খাওয়াবে, আমাদের পড়াবে, আমাদের রাখবে, আমাদের নিয়ে ভাববে। এমনটি তো আমার দেশ নয়, এমনটি তো আমার দেশের মানুষ নয়। আবার চলেছি আমরা, আবার একা একা, যে যার সম্বল নিয়ে মাথায়, ভিড়ে মিশে। আমি চলে গেলেও ভেবো না, আমি থাকলেও ভেবো না, আমি বেঁচে থাকি বা না থাকি, কাল তোমাদের সকাল হবে, লকডাউন সাকসেস হবে। আমাদের নীলে নিক করো না, কিছু মনে করো না। হে ভারতবাসী, আমি চললাম, শহীদ হতে পারলাম না। আপনি ক্যামেরাটাকেও দেখতে পাচ্ছেন, আমাকেও দেখতে পাচ্ছেন। আমি আয়নার মাধ্যমে নিজেকে রেকর্ড করছি, কারণ নইলে দেখতে পাচ্ছি না, আর সেলফ রেকর্ডিংয়ে ছবি ভালো ওঠে না। প্রথম প্রশ্ন, আপনি যদি প্রাইম মিনিস্টার হতেন, মানে আপনি কোন প্রাইম মিনিস্টারকে ভালোবাসেন কি বাসেন না সেটা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি প্রাইম মিনিস্টার হতেন। ধরুন 22শে ফেব্রুয়ারি প্রথম চায়নার থেকে মানুষদেরকে প্লেনে করে ভারতবর্ষে নিয়ে আসা হলো। মানে সেদিন ভারতবর্ষের গভর্নমেন্ট জানতো যে করোনা নামক একটি সংক্রামক ছড়াতে যাচ্ছে। তারপরে ট্রাম্প হলো, মোদি হলো, সেগুলো নিয়ে কোনো কথা নিয়ে, কোনো বার্তা নিয়ে কিছু বলারও দরকার নেই। ধরুন সেদিন তিনি যখন জানতেন, তখন তিনি ভারতবাসীর যারা দিহারি মজদুর, যারা অন্য স্টেটে কাজ করতে যায় কিছুমাত্র পয়সার জন্য, দিন আনি দিন খায়, পার ডে তাদেরকে পেমেন্ট করা হয়, তাদেরকে কেন বললেন না যে আমরা হাজারো হাজারো ট্রেনের ব্যবস্থা করছি, আপনারা ফিরে যান। 22 তারিখ যখন প্রথম আমরা থালা বাজালাম, বাটি বাজালাম, বেল বাজালাম, নাচলাম, সেদিনও বললেন না 25 তারিখে আমি লকডাউন ঘোষণা করতে যাচ্ছি, তারপরে ট্রেন বাস কিচ্ছু চলবে না, আপনারা এখনই পালান, আমি ট্রেনের ব্যবস্থা করে দিচ্ছি, আমি বাসের ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে স্পেশাল বাস ছেড়ে ছেড়ে আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দেবো, তারপরে লকডাউনের ঘোষণা করব। পাবলিক অফ ইন্ডিয়া উইল রাইট যে উই আর রেডি ফর লকডাউন ফ্রম সো অ্যান্ড সো ডেট, মানে 25 হতেই পারতো। নাথিং অফ দ্যাট সর্ট হ্যাপেন্ড। লাইক ডিমনিটাইজেশন, যদি মনে পড়ে, এই ভদ্রলোকটি নাটকের মতন বলেছিলেন কাল সকাল থেকে আপনার টাকা, আপনার দেশ, আপনার ব্যাংক। তার মানে দেশে যে চোর আছে, জোচ্চোর আছে, সেও আপনার। তার মানে তারা কালকের সকাল থেকে চুরি করবে না, এই আইডিয়া নিয়ে একটা ডিমনিটাইজেশন। তার জন্য যখন লোক মারা গেছিল, তখনও বলা হয়েছিল যে দেশের স্বার্থে লাইনে দাঁড়াতে পারবেন না, আপনার টাকা আপনি আপনার ব্যাংকে রাখবেন, আপনার ব্যাংকের লোক আপনাকে দেবে। এখানে দেশের স্বার্থ কোথা থেকে এলো? এই প্রশ্নটাই বা কোথা থেকে এলো? এর উত্তরটা কেউ দিতে পারবেন না। এটাকে ন্যাশনালিজম, বর্ডারে আর্মি দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে বলা হলো, কি লাভ হলো? আপনি এখনও দেশের মানুষকে হাঁটাচ্ছেন। আজকেও একজন মারা গেল, টেলিগ্রাফে রিপোর্ট পেলাম। আর আমরা খুব বলছি ভালোই হয়েছে, লকডাউন কি করে সাকসেস হবে? আমাদের তো 100 কোটি লোক মানুষই গরিব,
সবচেয়ে আগে 72 বছরে যদি গরিবকে সরানো হতো তাহলে এই লকডাউন তো ইটালির মতন সাকসেস হতো। সবাই বাড়িতে থাকতো, নিজেদের টাকায় খেত, এবং রাত্রির 8টার সময় তারা ন্যাশনাল অ্যান্থাম গাইতো। রোজ রাত্রিবেলা ইটালিতে 8টার সময় তারা বারান্দায় এসে ন্যাশনাল অ্যান্থাম গায়। আপনি যে জনগণ গাইতে পারবেন সেটাও হয়তো জানতেন না। আজ থেকে 8টার সময় বেরিয়ে পড়ুন জনগণ গাইতে। তার কারণ হচ্ছে ভারতবর্ষ আপনার কোনো পিএমের নয়, কোনো ফাইন্যান্স মিনিস্টারের নয়। 5 বছর পরে এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি চেঞ্জ হবেন না, আপনার ভবিষ্যৎ চেঞ্জ হবে না, আপনার ছেলে মেয়ে চাকরি পাবে না। তার জন্য পাড়াভিত্তিক আন্দোলন আপনাকে করতে হবে। রেডি থাকুন ভারতবর্ষকে এক করার জন্য, পাড়াভিত্তিক পিনকোড ওয়াইজ আন্দোলন করার জন্যে, যেখানে মাসে মাসে আপনারা 100 টাকা দেবেন, পুরনো খবরের কাগজ দেবেন। পাড়াভিত্তিক মানুষ 20% যা টাকা উঠবে তার থেকে বেতন পাবে, 20% ইন্ডাস্ট্রি খোলার জন্যে, আর বাদবাকি টাকা পেনশন ও চাষিদের পাশে দাঁড়ানোর জন্যে। এইটা লড়াই না, এটাকে বলে সিস্টেম। আপনি কারোর পাশে আছেন, শুধু কি ভাষায় আছেন, শুধু কি তথ্যে আছেন, শুধু কি গানে আছেন? আপনাকে কারোর পাশে থাকতে গেলে সেটাকে প্রমাণ করতে হয়। আপনি যেমন মন্দিরে গিয়ে পুজো দিয়ে 5টা টাকা দিয়ে ঘন্টি বাজান, ওই 5টা টাকা পুরোহিতের কাছে যায়, তার মানে আপনি তার পাশে আছেন। ভগবান বলেনি আপনাকে তার পাশে থাকতে, কারণ তিনি এই পৃথিবীটাকে ক্রিয়েট করে হাওয়া হয়ে গেছেন। আপনি শূন্যে ভাসছেন। এই শূন্যের আগে 1 বসালে আমরা 10, আর এই শূন্যের পরে শূন্য বসালে আপনি যে বাড়িতে একা বসে আছেন এবং একা একা মারা যাবেন, সেই সিস্টেম আপনার জন্য রেডি আছে। আপনি কার সঙ্গে আছেন এটা ঠিক করুন, তাহলেই দেশ বদলে যাবে। ধন্যবাদ। ও আমার দেশের ভাই, একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার ভাইরে ভাই, একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। যার যার জায়গা থেকে হও সচেতন ভাইরে ভাই, যার যার জায়গা থেকে হও সচেতন ভাইরে ভাই। ও আমার দেশের ভাই, একটা কথা বইলা যাই, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার ভাইরে ভাই, একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। বিশ্বের দিকে চেয়ে দেখো আজ করোনা রোগী কত, বনি আদমের লাশের সারি বাড়ছে অবিরত রে, বাড়ছে অবিরত। বিশ্বের দিকে চেয়ে দেখো আজ করোনা রোগী কত, বনি আদমের লাশের সারি বাড়ছে অবিরত রে, বাড়ছে অবিরত। দাফন কাফন হচ্ছে না আজ, দাফন কাফন হচ্ছে না আজ আগের মতো ভাইরে ভাই। ও আমার দেশের ভাই, পায়ে ধইরা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার ভাইরে ভাই, একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। যদি ভাবো তুমি ভালো আছো, আজ সুস্থ আছো বেশ, আজ ভালো তুমি কাল কিবা পরশু হয়ে যেতে পারো শেষ রে ভাই, হয়ে যেতে পারো শেষ। যদি ভাবো তুমি ভালো আছো, আজ সুস্থ আছো বেশ, আজ ভালো তুমি কাল কিবা পরশু হয়ে যেতে পারো শেষ রে ভাই, হয়ে যেতে পারো শেষ। পরিবারেও জ্বলতে পারে, পরিবারেও জ্বলতে পারে দুঃখের আগুন অসময়। ও আমার দেশের ভাই, পায়ে ধইরা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার দেশের ভাই, একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। বের হইও না, বাড়িতে থাকো, করিও না কোথাও ভিড়, বিনা প্রয়োজনে ছাড়িও না ভাই কখনো তোমার নীড় রে ভাই, কখনো তোমার নীড়। বের হইও না, বাড়িতে থাকো, করিও না কোথাও ভিড়, বিনা প্রয়োজনে ছাড়িও না ভাই কখনো তোমার নীড় রে ভাই, কখনো তোমার নীড়। শারীরিক দূরত্ব, শারীরিক দূরত্ব রাখিও সদা বজাই। ও আমার দেশের ভাই, পায়ে ধইরা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার দেশের ভাই, একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই।
চায়ের দোকানের আড্ডায় রত থেকো না খামাখা, অকালেই তবে উঠতে পারে তোমার মরার পাখা রে ভাই, তোমার মরার পাখা। চায়ের দোকানের আড্ডায় রত থেকো না খামাখা, অকালেই তবে উঠতে পারে তোমার মরার পাখা রে ভাই, তোমার মরার পাখা। পরিবেশ পরিচ্ছন্ন, পরিবেশ পরিচ্ছন্ন দেখে রেখো সর্বদাই। ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার দেশের ভাই পায়ে ধইরা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। নামাজ পড়ো, রোজা করো পরিবারের সাথে, রবের কাছে কাদাকাটি করো গভীর রাতে রে ভাই, করো গভীর রাতে। নামাজ পড়ো, রোজা করো পরিবারের সাথে, রবের কাছে কাদাকাটি করো গভীর রাতে রে ভাই, করো গভীর রাতে। এই দুনিয়ার মালিক তিনি, এই দুনিয়ার মালিক তিনি, মুসিবত নিবে তরাই। ও আমার দেশের ভাই পায়ে ধইরা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। যার যার জায়গা থেকে হও সচেতন ভাই রে ভাই। ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার ভাই রে ভাই একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার ভাই রে ভাই একটা কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার ভাই রে ভাই পায়ে ধইরা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। Hello, ladies and gentlemen. For me, it will be definitely a matter of pride and honor to be the Prime Minister of such a vast country like India, with more than 130 crores of people around. As a Prime Minister, my sole object will be to answer the voice of countrymen through positive and result-oriented actions. I would love to see the pace of progress in every walk of our life and make India Sare Jahan Se Acha in true sense. Running a country like India is definitely not a one-man show. It needs a well-planned and foreseen teamwork. As such, to start with, my intention will be to pick up a knowledgeable, corruption-free, energetic and highly devoted set of ministers for my cabinet. India offers astounding variety virtually in every aspect of social life. Diversities of ethnic, linguistic, regional, economic, religious, class and caste group cross-cut Indian society, which is also permeated with immense urban-rural differences and gender distinctions. Though India is in the process of a major change, there is still a long way to go in improving the health and socio-economic status of its citizens. We will focus on health care of rural Indian, which is painfully insufficient in delivering quality and timely care to its people. The experience we've been gathering during the present lockdown will make us more strong and better equipped in the days ahead to deal with any type of pandemic. For financial upliftment, we'll concentrate on things like microfinance, that is supply of whole range of financial services to the poor, including microcredit, microinsurance, microsavings and so on, ensuring that it is used for income generating projects
not to facilitate consumption spending. Low cost education, along with the required infrastructure, will be stressed upon to bring up the literacy level. This will be an important tool for children in slums, villages, and remote areas of the country. Shocking gender and religion disparity in literacy level to be removed. Much more attention will be given to the admission in professional colleges on the basis of merit. Focus will also be equally strong on rural economy. Almost 68% of the country is rural, and yet other 32% is always in the news. In fact, presently, very perception of development is narrowly based on the development that benefits the urban India more than rural India. My fullest and genuine attention will be for the betterment of the poor people who are still below poverty line, say 20+% of Indian population, even after 73 years of our independence. I shall endeavour to give full employment to at least one member of each household, thus ensuring reduction in present alarming unemployment level. Serious steps will be taken to keep the prices under control. We will try to streamline the public distribution system further and supply the essential commodities to the poor at lot more subsidized rates. I shall try to make the taxation system more useful and rational, where the rich may be taxed reasonably high, whereas the poor and the middle class will be spared as much as possible. We will also ensure that the salaried people get deserving relief in particular. For a country to flourish, its agriculture and various industries need to be safeguarded and developed. Bank loans and government subsidies should be easily available for all deserving entrepreneurs. Should be quick and hassle-free. At the same time, strict rules will be enforced to ensure that nobody can run away without repayment of the bank loan as per agreement. As per waste and sewage management and pollution control, in a fast-growing country like India, the rise in disposable income means a rise in consumption. With this consumption comes the manifold increase in municipal solid waste generation. Attention to be given on the collection, separation and treatment of these. The waste incineration plant to be made and operated with state-of-the-art technology, taking into consideration of plastic and biomass treatment as well. Since air pollution is now being posed as a big challenge, major fuel in household, industries and in vehicles should be changed over to pure gas. This is definitely an expensive and technologically challenged area, but need to be addressed to improve the livelihood of the people and quality of the environment. Sanitation facility has to be focused more in rural areas. Public toilets to be set up in much larger number in line with Swachh Bharat Abhijan. Will ensure adequate supply of pure and treated drinking water around the year. In political arena, from paper spray incidents in Parliament to protest in Jantar Mantar in the recent days, confirms the unruly Indian political discourse. As a Prime Minister, I must ensure that we are more respectful to different opinions. Give a patient listening to the complaints etc. from the oppositions before jumping into any conclusion. Maximum and more data-driven corrective action need to be taken for implementation of any guideline in fixing government various strategies. We will arrange for more and frequent constructive exchange of views between the electorate and decision maker. Routine accountability, engagement
and participation should be continuous and more proactive from government end. Will ensure government plan policies more transparent so that there be no doubt on these from other political parties and public in general. We'll try and make more avenues for the civil society and non-profit organizations who hold a big stake in policy making to contribute to the political discourse in a meaningful and impactful way. We'll be ever willing to hear the views of youth and arrange for interactive session with them and consider the views and ideas seriously. We'll have a thorough survey on Indian Defence Forces, and from the survey result, we'll plan ahead on infrastructure development, manpower, latest equipment procurement, and adequate training of our Jawans to boost up their confidence. To conclude, as a Prime Minister, I and my Cabinet Minister should bear in mind the simple fact that when sea is rough, it is the tough who gets going and plan accordingly. We'll ensure that all people live in harmony and peace. We'll encourage them to actively participate in each other's festival and social gathering, ensuring that we steadily move towards one India. Jai Hind. নমস্কার, ধূমকেতু পাপেট থিয়েটারের তরফ থেকে জানাই প্রণাম। সকলের মঙ্গল হোক, শুভ হোক। আমরা সকলে এই লকডাউনে ঘরে থেকে ভালো থাকি এই কামনা করে আমাদের একটি ছোট্ট বার্তা পুতুল নাচের মাধ্যমে দেখুন। শোনো শোনো নগরবাসী, শোনো দিয়া মন, মাস্ক কেন পড়তে হবে শোনো গো এখন। হাঁচি কাশি কথার সাথে ভাইরাস থাকে ভাই, এছাড়া আমাদের কোনো উপায় নাই, এছাড়া আমাদের কোনো উপায় নাই, না না কোনো উপায় নাই। শোনো শোনো মানুষজন, শোনো দিয়া মন, বাঁচবো আমি, বাঁচবে তুমি, বাঁচবে জনগণ। নতুন বছর নতুন করে জানাই মনের ইচ্ছা, ভালোবেসে ঘরে থেকো, নিও প্রীতি ও শুভেচ্ছা, নিও প্রীতি ও শুভেচ্ছা, নিও প্রীতি ও শুভেচ্ছা। হাসবে পুতুল, কাঁদবে পুতুল, গাইবে মানুষের গান, যুক্তি হবে বন্ধুরা নমস্কার, নমস্কার, নমস্কার আর অনেক ভালোবাসা। আরে আমি হলাম গিয়ে পুঁটির বাবা। হ্যাঁ, এই ঘরবন্দি অবস্থায় আপনারা নানান জনের নানান বাণী শুনে নিশ্চয়ই ক্লান্ত। হ্যাঁ, আসুন আসুন আমরা এখন একটু বিনোদনে যাই, মানে আমাদের মতো পুতুলদের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার কথা মানে পুটির বাপের কথা, পুটির বাপের কথা। এই রে, গলাটা আবার কেমন শুকনো লাগছে। ওগো শুনছো, একটু চা পাওয়া যাবে? ওগো ও পুটির মা। কি হলো আবার? চার বাসন আর হাত ধুতে ধুতে হাতে হাজা হয়ে গেল। এ কি মুখোশ? বলি তোমার কি করোনা হয়েছে? হ্যাঁ, বালাই ষাট, করোনা হোক তোমার 70-এর, বলছো খুলে ফেলবো? কিছু হবে না তো? অবশ্যই, ডাক্তারবাবুরা তো বলেছেন মুখোশ পরবে শুধুমাত্র অসুস্থ রোগীরা। এই সময়ে কিন্তু অনেক কিছু ভুল ভাল শিখছি আমরা। হ্যাঁ, ভুল শিখেছি? হ্যাঁ, ধরো ওই যে কথাটা কিন্তু সামাজিক দূরত্ব নয়,
ওটা হবে শারীরিক দূরত্ব। কেমন? এই সমাজটাকে বাঁচাবার জন্যেই তো আমাদের এত লড়াই। হ্যাঁ, সেখানে দূরত্ব করলে চলবে? আমরা সামাজিকভাবে ঘনিষ্ঠ হব, কিন্তু শারীরিক দূরত্ব বাড়াবো। বুঝেছ? শোনো শোনো, নানা মুনির নানা মত শুনে এই এই তুমিও একটু কেমন গুলিয়ে আছো। এই দাদা দিদিদের সঙ্গে তোমাকেও দরকারি দুটো কথা বলে রাখি। বেশ বেশ, বলো, একটু শুনে নি। বড় লোকেরা তা সে টাকাতেই হোক আর মাপেতেই হোক, এই করোনা নিয়ে এর মধ্যে বেশ কিছু গোলমাল বাঁধিয়ে ফেলেছে। হ্যাঁ, তাদের জন্যই রোগটা কিন্তু এই দেশে এসেছে, বাড়ছেও। এর মধ্যে আবার নানা ভোটবাজির পেঁচও আছে। সে কি অসুখ নিয়েও কুটকাচাল? সে আর বলতে। হ্যাঁ, দু মাস আগে খবর পাওয়া গেলেও আমাদের সরকার এদেশের এয়ারপোর্ট আর বর্ডারগুলো বন্ধই করেনি। কেন করেনি কে বলবে? হ্যাঁ, তারপর ধরো, দেশে সব ধরনের জমায়েত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন খোদ রাজধানীতেই 16টা রাষ্ট্রের আর দেশের 19টি রাজ্যের মোট 2000 লোকের 3 দিন ধরে মিটিং করা হলো নিজামুদ্দিনে? বলো, কার দায়? তারপর ধরো, বিহারের একজন প্রাক্তন মন্ত্রী ও নেতার বাড়িতে একটা ভোজপুরি সিনেমার শুটিংয়ে জড়ো হলো বেশ কয়েকশো লোক। কোন আইনকে কাঁচকলা দেখিয়ে এটা হলো? তারপর ধরো, উত্তরপ্রদেশের একজন মুখ্যমন্ত্রী বা কি করে কয়েক হাজার চেলা চামুণ্ড নিয়ে জমজমাট এক ধর্ম সম্মেলন করলেন। সেখান থেকে যদি অসুখটা চারদিকে ছড়ায়, কে তার দায়িত্ব নেবে বলো? লকডাউন ঘোষণার আগে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের জন্য খাবার তাদের বাড়িতে পাঠাবার বন্দোবস্ত কেন করা গেল না বলো? প্রশাসনের থেকে বিন্দুমাত্র সহযোগিতা না পেয়ে সেই ভুখা শ্রমিকেরা যখন হাজারে হাজারে বোঁচকা বুচকি নিয়ে কচি কাঁচাদের কোলে তুলে হাজার হাজার মাইল হাঁটলেন, তখন তাদের উপরে গাড়ি পরিষ্কার করা কীটনাশক স্প্রে করে দিলেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো, দেখো পুটির মা, সবচেয়ে বড় কথা হলো, যে ডাক্তাররা রোগীদের জন্যে 24 ঘন্টা লড়াই করছেন, তাদের জন্য প্রয়োজনীয় স্যানিটাইজার, মুখোশ, অ্যাপ্রন আর পরিকাঠামো কেন নেই? কে তার দায় নেবে? এই সর্বনাশ, এ তো মানুষ মারা কল গো। আরে মানুষ মারা মানে গোটা পৃথিবীটা ধ্বংস করার জন্যে এই দায়িত্ব জ্ঞানহীন আচরণ একেবারে 16 কলায় টইটুম্বুর। এই, আমরা তাহলে কি করব এখন? আমরা তো সব ছোট লোক, আকারেও ছোট, টাকাতেও বটে। এত কিছু খারাপের মধ্যে জানো পুটির মা, কিছু ভালো ব্যাপারও আছে, সেটা এবারে বলছি। বলো বলো, সেটা শুনবো বলে তো মুখে আছি। আমাদের এই খারাপ সময়েও চারদিক থেকে পাশে এসে দাঁড়িয়েছে বেশ কিছু শুভবুদ্ধি লোক আর সংগঠন। আজিম প্রেমজি নামে এক ব্যবসায়ী, মানে উইপ্রোর কর্মকর্তা, মোট 50,000 কোটি টাকা দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। টাকাটা আমাদের ভারতের মোট বাজেটের প্রায় 30%। আর জানো, সব থেকে খারাপ হচ্ছে, দামি এই খবরটা এনডিটিভি ছাড়া কোনো মিডিয়াতেই প্রচার করেনি। তারপর ধরো ভারতীয় সেনাবাহিনী, আমাদের ইন্ডিয়ান আর্মি দিয়ে দিয়েছে 33,81,00,000 টাকা। এগিয়ে এসেছে আরও নানা ব্যক্তি, নানান গোষ্ঠীরা। ভালো মানুষ তবে এখনো আছে,
তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই, ভালোরা আছেই বলে না কালোরা একদিন অবশ্য হারবে। তবে আমিও হারবো যদি তুমি এক্ষুনি আমাকে কি কি? চা না দাও। বন্ধুরা বন্ধুরা সাবধানে থাকবেন, দেখা হবে অবশ্যই। তবে সবচেয়ে পজিটিভ দিকটা কি জানেন? এই পৃথিবীতে করোনাই কিন্তু সর্বপ্রথম সারা দুনিয়ার মানুষকে এক ডাকে এক ছাতার তলায় হাজির করেছে। এই প্রথম। বলুন, এটা বড় ব্যাপার নয়? হ্যাঁ, যাকে বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে আগামী দিন করোনা মুক্ত পৃথিবীতে। নমস্কার নমস্কার নমস্কার। सेकेंड वर्ल्ड वॉर में लाखों कैदियों को टॉर्चर सेल में डाल दिया गया था। वहाँ उन्हें बुरी तरह टॉर्चर किया जाता था। उन्हें वहाँ फिजिकल और इमोशनल दोनों तरह से टॉर्चर से गुजरना पड़ता था। उन्हें अकेलेपन से भी गुजरना पड़ता था। कैदियों के सामने उनके दोस्तों की मौत हो जाया करती थी। उन्हें अपने दोस्तों और रिश्तेदारों को मरता हुआ देखना पड़ता था। ऐसे में कैदियों को ये लगने लगा था कि उनका भी मरना अब पक्का है। ये सब देखकर कैदी इमोशनली बहुत डिस्टर्ब हो जाते थे, बर्दाश्त नहीं कर पाते थे और वो सदमे से ही मर जाते थे। सेकेंड वर्ल्ड वॉर में कैदियों को रखने के लिए कई कैंप्स बनाए गए थे। उन्हीं कैंप्स में से एक कैंप में बंद थे साइकोलॉजिस्ट डॉक्टर विक्टर फ्रैंकल। विक्टर उन कैंप्स में 3 साल तक रहे। उन कैंप्स में उन्होंने जो भी देखा, जो भी एक्सपीरियंस किया, जो भी टॉर्चर सहे, किसी को मालूम नहीं था कि वो इसके बारे में एक किताब लिख देंगे। उस किताब की करोड़ों कॉपीज़ बिक जाएंगी और कई भाषाओं में वो किताब ट्रांसलेट हो जाएगी। उन्होंने किताब लिखी जिसका नाम था मैन्स सर्च फॉर मीनिंग। अभी जो कोरोना क्राइसिस चल रही है, आप घरों में बंद हो, बोर हो रहे हो, अच्छा नहीं लग रहा है, तकलीफ़ हो रही है, तो आप अपनी इस तकलीफ़ को ज़रा इन टॉर्चर सेल्स के फ़ोटोज़ से एक बार कंपेयर ज़रूर करना। इससे मुझे पक्का यकीन है कि आपको अंदाज़ा हो जाएगा कि हमारी तकलीफ़ इन टॉर्चर सेल्स की तकलीफ़ के मुकाबले कुछ भी नहीं है। जब विक्टर को इन कैंप्स में डाला गया तो उनके साथ उनकी फैमिली भी थी, लेकिन सब के सब धीरे धीरे मरते गए। विक्टर एक इंसिडेंट बताते हैं। उनके साथ एक कैदी था। उसने फरवरी महीने के आखिर में एक सपना देखा। उसने विक्टर को बताया कि कल रात उसने एक सपना देखा था। सपने में एक आवाज़ गूंजी कि मुझसे जो पूछना है पूछो। तो मैंने उससे पूछा कि हम इस कैंप से बाहर कब निकलेंगे। तो उस आवाज़ ने कहा कि 30 मार्च को तुम लोग बाहर निकल जाओगे। इस सपने के बाद उस कैदी को पूरा यकीन हो गया था कि वो 30 मार्च को रिहा हो जाएगा। मार्च का महीना शुरू हो गया। वो एक एक दिन गिन रहा था। धीरे धीरे दिन निकलते गए। जब मार्च का महीना ख़त्म होने आया तो उस कैदी को ये दिखने लगा कि वो रिहा नहीं हो सकेगा। 29 मार्च को वो बीमार पड़ गया और 30 मार्च को वो मर गया। ऊपरी तौर पर तो ये लग रहा था कि उस कैदी को कोई बीमारी हुई है जिससे वो मर गया, लेकिन विक्टर जानते थे कि वो कैदी किसी बीमारी से नहीं मरा था, बल्कि नाउम्मीदी से मरा था। उसके मरने की वजह थी उम्मीद का ख़त्म हो जाना, होप का ख़त्म हो जाना। बिगेस्ट लेसन ऑफ दिस बुक, इंसान को तकलीफ़ें नहीं मारती हैं, इंसान को धोखा नहीं मारता है, इंसान को चैलेंजेस नहीं मारते हैं, इंसान को नाउम्मीदी मार देती है। जिस इंसान के अंदर आने वाले कल की कोई उम्मीद नहीं होती, कोई ख्वाब नहीं होता, वो इंसान भी नहीं रहता। विक्टर ने गौर किया कि कैंप में ज़्यादातर मौतें क्रिसमस और न्यू ईयर के बीच में हुई थी, क्योंकि लोगों को उम्मीद थी कि क्रिसमस आ रहा है, न्यू ईयर आ रहा है, हमें रिहा कर दिया जाएगा। लेकिन जब ऐसा नहीं हुआ तो उनकी उम्मीदें टूटी और वो मर गए। जब भी किसी इंसान की उम्मीदें ख़त्म होती हैं तो उसका इम्यून सिस्टम कमज़ोर हो जाता है, और जब किसी का इम्यून सिस्टम कमज़ोर हो जाता है तो वो किसी भी छोटी मोटी बीमारी से मर सकता है। यानी पहले उम्मीदें ख़त्म होती हैं, उससे इम्यून सिस्टम कमज़ोर होता है, उसके बाद वो बीमारी ताकतवर हो जाती है। दूसरी चीज़ विक्टर ये बताते हैं कि आपके पास ज़िंदा रहने के लिए एक बड़ा सपना होना चाहिए, एक लॉन्ग टर्म गोल होना चाहिए। जिसके पास आने वाले कल के लिए बहुत बड़ा ख्वाब है, उसके लिए आज की तकलीफ़ें, आज की प्रॉब्लम्स बहुत छोटी होती हैं।
जब किसी का बिलीफ बड़ा होता है, किसी का कॉन्फिडेंस बड़ा होता है, किसी का सपना बड़ा होता है, किसी का कमिटमेंट बड़ा होता है, तो उसके सामने आने वाली क्राइसिस, प्रॉब्लम्स, तकलीफें सब छोटी हो जाती हैं। हम कोरोना वायरस की क्राइसिस से घर में रहकर मुकाबला कर सकते हैं। आपको अपनी सुरक्षा करना है, लेकिन इससे घबराना नहीं है। आपको अपनी उम्मीद को ख़त्म नहीं होने देना है। विक्टर कहते हैं कि जब कोई प्रॉब्लम या बीमारी आती है तो आपकी बॉडी कमज़ोर पड़ जाती है, लेकिन आपका माइंड बहुत पावरफुल है। आपको इसे कमज़ोर नहीं पड़ने देना है। आप रोज़ टीवी देख रहे हो, आप बुरी न्यूज़ सुन रहे हो कि इतने मरे, इतने बचे, इतने सीरियस, यह आपको मेंटली वीक बना देगा। आप मेंटली वीक हो जाओगे तो आपका इम्यून सिस्टम भी कमज़ोर हो जाएगा, जिससे आपका बीमार होने का खतरा बढ़ जाएगा। विक्टर कहते हैं कि वो 3 साल इन कैंप्स में इसलिए ज़िंदा रह पाए क्योंकि उनके पास कल के लिए बड़े सपने थे, विल पावर थी, उन्हें एक किताब लिखना थी। तो वो सारी प्रॉब्लम्स, सारी तकलीफ़ें उनके सपनों और इरादों के आगे छोटी पड़ गईं और वो इन सब से बाहर निकल गए। तीसरी चीज़ जो विक्टर ने ऑब्जर्व की थी वो ये कि जब इंसान के सामने कोई प्रॉब्लम आती है तो वो उसे कैसा मीनिंग देता है। वो उसे पॉजिटिव मीनिंग देता है या नेगेटिव मीनिंग देता है। जैसा भी आप उसे मीनिंग देते हो, ये मीनिंग ही उस प्रॉब्लम को आपके लिए मुश्किल या आसान बनाता है। आपका मीनिंग उस प्रॉब्लम को या तो और बढ़ा देगा या उसे ख़त्म कर देगा। फॉर एग्जाम्पल, आप कहीं जाने के लिए घर से बाहर निकलते हो और आप देखते हो कि आपकी गाड़ी का टायर पंचर है। अब आपको बहुत गुस्सा आ जाता है। आपको लगता है कि क्या इसे अभी पंचर होना था, या आप ही के साथ क्यों हुआ, पूरा मूड ख़राब हो गया। आपने इसे दे दिया नेगेटिव मीनिंग। आपके पास एक और ऑप्शन था। आप सोच सकते थे कि हो सकता है कुदरत आपको वहाँ जाने से रोक रही हो सकता है कि आप किसी बड़े एक्सीडेंट से बच गए हों इसकी वजह से। अगर तेज़ स्पीड में गाड़ी का टायर पंचर हो जाता तो एक्सीडेंट हो सकता था। अच्छा हुआ कि निकलने से पहले ही आपको टायर पंचर मिला। ये है पॉजिटिव मीनिंग। इंसान यूजुअली नेगेटिव ही सोचता है और इस नेगेटिव सोचने की वजह से हम हर चीज़ का नेगेटिव साइड ही देखते हैं, उसका पॉजिटिव साइड नहीं देखते। जैसे कोरोना क्राइसिस में जितना टाइम आपने फैमिली को दिया है, क्या आपने कभी पहले इतना टाइम दिया है? मेरे कुछ दोस्त जो किताबों से बिल्कुल दूर थे, उन्होंने बुक्स पढ़ना शुरू कर दिए। वो रीडिंग हैबिट बना रहे हैं। अगर कोरोना क्राइसिस ना होता तो क्या ऐसा होता था? जितना मैं इन दिनों पढ़ रहा हूँ, पहले इतना कभी नहीं पढ़ता था। जितनी सफाई लोगों ने रखनी शुरू कर दी है, पहले कभी नहीं रखते थे। बार बार हाथ धो रहे हैं, अच्छी तरह हाथ धो रहे हैं, सोशल डिस्टेंस मेंटेन कर रहे हैं। किसी लाइन में लगे हुए हैं तो दूर दूर खड़े हो रहे हैं। आसमान साफ नज़र आ रहा है, हवा साफ हो गई है, समंदर का पानी साफ हो गया है। ऐसा लग रहा है कि नेचर ने जैसे रीसेट बटन दबा दिया। हमें ये पॉजिटिव साइड्स भी सोचना चाहिए। जब तक आपके पास नेगेटिव मीनिंग है, आप उस क्राइसिस से डील नहीं कर सकते। हर प्रॉब्लम उसके साथ एक इक्वल अपॉर्चुनिटी भी लेकर आती है। दुनिया जब से बनी है तब से अब तक उसमें प्रॉब्लम्स ही प्रॉब्लम्स हैं। अगर ये प्रॉब्लम्स नहीं होती तो हम यहाँ तक ग्रो नहीं कर पाते। सबसे लास्ट में विक्टर कहते हैं कि आपसे सब कुछ छीना जा सकता है, आपकी धन दौलत, घर, गाड़ी, बीवी, बच्चे, माँ बाप, दोस्त, सेहत, लेकिन एक चीज़ नहीं छीनी जा सकती, वो है आपकी पावर ऑफ डिसीजन। आपसे फैसला करने की ताकत कोई नहीं छीन सकता। अगर आप सिचुएशन से घबरा कर फैसला करते हो तो वो सिचुएशन आप पर हावी हो जाएगी, लेकिन अगर आप सिचुएशन के हिसाब से खुद को बेहतर बनाते हो और डिसीजन खुद लेते हो तो आपकी ज़िंदगी बदल जाएगी। दुनिया में इससे पहले भी कई बीमारियां आई हैं जिससे करोड़ों लोगों की मौत हुई है। उसकी वजह ये थी कि लोग अवेयर नहीं थे, उनके पास इन्फॉर्मेशन नहीं थी, इन्फॉर्मेशन लेट पहुंचती थी, बीमारी से डील करने के साधन नहीं थे। लेकिन आज का वक्त सबसे अच्छा वक्त है। हमारे पास इन्फॉर्मेशन बहुत तेज़ी से पहुंचती है, हमारे पास साधन है। मुझे पूरा यकीन है कि आगे और भी अच्छा वक्त आने वाला है और मैं आपको उम्मीद दिलाता हूँ कि आगे सच में बहुत अच्छा वक्त आने वाला है। यू गाइज आर अमेजिंग। कीप रीडिंग, कीप लर्निंग, कीप ग्रोइंग। थैंक यू फॉर वॉचिंग।